হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। হ্যালো, হাই হ্যান্ডসাম, আই লাইক ইউ। আজ রাতে শুধু তোমাকে চাই, একদম আমার কাছে, খুব কাছে। আর ইউ রেডি হ্যান্ডসাম? শহরের সবচেয়ে বিলাসবহুল ক্লাব, ভিতরে নাচ, আলো, উন্মাদনার প্রভেদশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সিন্ডিকেটের লোকজন, মদ আর নারীর মিশ্র গন্ধ। রাতের শহরটা থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভেজা রক্তের গন্ধ। ছাদের কিনারে দাঁড়িয়ে আছে একজন নারী, নিচে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার মুখে কোনো ভয় নেই, শুধু অদ্ভুত শান্ত হাসি। তখনই নিচ থেকে ভেসে এলো লোকটার কাপা কণ্ঠ। কে তুমি? লোকটি ঘুরে তাকালো। চোখে আলো নেই, কিন্তু ভয়ঙ্কর নিশ্চয়তা আছে। সে আস্তে করে বলল, আমি সেই তো মানুষ যার হাসি দেখে শেষবারের মতো বুঝবে মৃত্যু কতটা ভয়ঙ্কর। পরক্ষণে শেষ হয়ে যায় লোকটি। একটা ছোট্ট বিরতি, তারপর ঠোঁটের কোণে সে পরিচিত হাসি ফুটে উঠল। তার কণ্ঠে অন্য সুর, ধীর, ভারী, মোহময়। দুদিন পরের কাহিনী। কোনো ভিআইপি টেবিলে বসে আছে জাভেদ, প্রভাবশালী, ক্ষমতার নেশায় ভূত, হাসির অহংকার। আরোহী তাকায়, শিকারী নির্ধারিত। জাভেদ নিজেই উঠে। হেই বিউটিফুল, তোমাকে তো আগে কখনো দেখিনি। আরোহী হালকা হাসে আর বলে, সব সুন্দর জিনিস সহজে দেখা যায় না হ্যান্ডসাম। জাভেদ মুগ্ধ। আরোহীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আমি জাবেদ। জানি তো, জানো কি করে? এই শহরে যারা আলো নিয়ন্ত্রণ করে অল টাইম, তাদের নামটা সবাই জানে। জাভেদের চোখে আগুন। আরোহীর দিকে তাকিয়ে সে বলে ওঠে, হেই গার্জিয়াস, ইউ আর সো বিউটিফুল। ভেতরে চলো, একটু প্রাইভেসি দেবে। আরোহী গ্লাস শেষ করে উঠে দাঁড়ায় আর বলে, আমি সব সময় প্রাইভেসি পছন্দ করি। কাম অন বেবি। ঘরটা অন্ধকার, ঘরটা সুগন্ধিতে ভরা, হালকা সুর বাজছে। জাভেদ ধীরে ধীরে কাছে আসে, আরোহীর গলায় স্লাইড করে বলে, তুমি একটু আলাদা মনে হচ্ছে। আরোহী তার টাই ঠিক করে দেয় আর বলে, তুমিও একটু আলাদা, একটু অন্যরকম। আই লাইক ইউ। তার আঙ্গুল জাভেদের ঘাড় ছুঁয়ে যায়, তার নিঃশ্বাস ধীর। জাভেদ আরোহীর মোহে আটকে যায়। আরোহী ফিসফিস করে বলে ওঠে, ইউ আর এ ভেরি গুড লুকিং। জাভেদ হেসে ওঠে, আরোহীর গালে স্লাইড করতে করতে বলতে থাকে, তুমি সত্যি খুব দামি, আর আমি দামি জিনিসের কদর করতে জানি, ভালো দাম দিতে জানি। সে পকেট থেকে ছোট্ট একটা ডায়াল বের করে। এটা কি যাবে? শুধু একটু মজা। জাভেদ হাসতে হাসতে পান করে ফেলে। জাভেদ নেশায় ভূত হয়ে যায়। হেই বিউটিফুল লেডি, আমি তোমাকে কাছে পেতে চাই, অনেক অনেক কাছে। বেবি, আমাকে পাওয়া অতটাও সহজ না। আমাকে পেতে হলে যে একটু কষ্ট করতে হবে। জাভেদ নেশার চোখে তাকিয়ে বলে ওঠে, হাই বেবি, তোমাকে পাওয়ার জন্য আমি সব কষ্ট করতে রাজি। আরোহী ধীরে ধীরে জাভেদের দিকে এগিয়ে আসে। তার চোখের চাউনিতে এক অন্যরকম নেশা। ঠোঁটগুলো কিছু একটা বলতে চায়। মনের ভিতরে চলছে এক ঝড়। সকাল 7টা, হোটেলের রুমে পাওয়া যায় জাভেদের মৃতদেহ। হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত্যুর কারণটা অজানা। পাশে পড়ে থাকা একটা স্মাইল কার্ড। টাকার মোহে অন্ধ হয়ে আইনের অপব্যবহার করে যারা তোদের মতো অমানুষদের ছেড়ে দেয়, তাদের জন্য বিচার হয়ে এসেছি আমি। রাত 2:17। শহরের অন্যতম ধনী ব্যবসায়ী মাহি চৌধুরী তার পেন্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ ফোন বাজে, অজানা নাম্বার। সে বিরক্তি হয়ে
রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে একটি সুরেলা কণ্ঠ। Hello, Janu. You are so handsome. I like you. I need you. সুরেলা মিষ্টি নারীর কণ্ঠে। এ পাশে লোকটি মাতাল হয়ে যায়। ওপাশ থেকে আবার বলে ওঠে, আপনি কি একা আছেন? মাহি চৌধুরী ভ্রু কোঁচকে যায়। নরম মায়াবী কিন্তু অদ্ভুত ঠান্ডা কণ্ঠটি পরক্ষণেই বলে ওঠে, আচ্ছা, আপনি কি মৃত্যুকে ভয় পান? কলটি কেটে যায়। মাহি হেসে ওঠে আর বলে, পাগল নাকি মেয়েটা? কিন্তু মৃত্যুর কথাটা মনে হতেই সে একটা ঢুক গেলে। তারপর সে রাতেই সকালে তাকে পাওয়া যায় বিছানা নিথর অবস্থায়। ডাক্তার আসলে বলে হার্ট ফেলিয়ার, কিন্তু তার মুখে জমে আছে ভয়, এমন ভয় যেন শেষ মুহূর্তে সে কিছু দেখেছিল। 3 দিন পরের ঘটনা। একজন জনপ্রিয় রাজনীতিবিদ, রাত 1:43 সে একই রকম ফোনের রিংটোনের আওয়াজ। ওপাশ থেকে সেই সুরেলা কণ্ঠ। হ্যালো, জানু। এ পাশে লোকটি বলে ওঠে, হেই, তুমি কি রাতের পরী? ও পাশ থেকে ফিস ফিস শব্দে বলে, আমি শুধু জানতে চাই তোমার কি আমাকে প্রয়োজন? পরক্ষণেই ভেসে ওঠে আরেকটি লাইন, আমি শুধু জানতে চাই তুমি কি মৃত্যুকে চিনতে পারবে যখন সে তোমার সামনে এসে দাঁড়াবে? পরের দিন সকালে তার মৃতদেহ। কারণটা অজানা। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো বিষয়ের স্পষ্ট চিহ্ন নেই, কোনো জোরপূর্বক প্রবেশের প্রমাণও নেই। মিডিয়া উত্তাল হয়ে ওঠে। শিরোনাম হয় রহস্যময় ফোন কলের পর মৃত্যু। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 1 সপ্তাহে 3 জন প্রভাবশালী পুরুষের মৃত্যু। সবার ফোনে একই ধরনের ফোন, কিন্তু ট্রেস করা যাচ্ছে না নম্বর। নেই আইপি, নেই লোকেশন, নেই টেকনিক্যাল টিম। হতভাগ। স্যার, এটা যেন বাতাস থেকে কল এসেছে মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার না স্যার? সোশ্যাল মিডিয়ায় নাম ছড়িয়ে পড়ে। হাসির কণ্ঠ। কেউ বলেছে, এটা কোন হ্যাকার হতে পারে, অথবা এটা অতৃপ্ত আত্মা, ঠিক এমন কিছু। এটা প্রতিশোধ, কিন্তু কার, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে? কোনো রহস্যই তো ধরা পড়ছে না স্যার। মামলা যায় সিআইডির কাছে। ডাকা হয় বিশেষ তদন্ত কর্মকর্তা শেহজাদ খানকে। সে ফরেন্সিক সাইকোলজিস্ট। ঘটনাস্থলে দাঁড়িয়ে সে মৃতদেহের মুখের দিকে তাকায়। তারা সবাই শেষ মুহূর্তে যেন ভয় পেয়েছিল, কিন্তু ভয়টা বাইরে কিছু দেখে না। তার সহযোগী জিজ্ঞেস করে, স্যার, তাহলে কি করে হলো এই ঘটনা? ভয়টা ছিল প্রত্যাশিত, যেন তারা জানতো কিছু একটা আসছে। সে কল রেকর্ডটা বারবার শুনে, আবার শুনে। সে একই কণ্ঠ, নরম, মিষ্টি, অস্বাভাবিক শান্ত, তার গায়ে কাটা দেয়। এই কণ্ঠ কারো ব্যক্তিগত রাগ থেকে আসেনি। এটা নিয়ন্ত্রিত, ঠান্ডা এবং পরিকল্পিত একটা কণ্ঠ। এইবারে টার্গেট একজন তরুণ সিইও। রাতে 3:02 ওপাশ থেকে ফোনটা বাজতে থাকে। ফোনটা রিসিভ হতেই সেই সুরেলা কণ্ঠ। হ্যালো মিস্টার, আপনি কি জানেন আপনি কতজনকে কাঁদিয়েছেন? সেও বিরক্তি হয়, জুড়ে চিৎকার করে বলে। What the hell? ওপাশ থেকে ধীর সুরে বলে ওঠে, আজ রাতটা উপভোগ করো যতটুকু পারো। তারপর কলটা কেটে যায়। ক্যামেরায় দেখা যায় সে ঘরে একা। কেউ ঢুকেনি, কেউ বেরো হয়নি, কিন্তু ভোরবেলায় পাওয়া যায় তার মৃতদেহ। শেহজাদ দেওয়ালে একটা মানচিত্র টাঙায়, 4 জন মৃত ব্যক্তির ছবি। সবাই ক্ষমতাবান, সবার বিরুদ্ধে গোপন অভিযোগ ছিল। নারী নির্যাতন, শোষণ বা দুর্নীতির, কিন্তু কোনো মামলায় প্রমাণিত হয়নি। তাজ ফিসফিস করে বলে, এটা র্যান্ডম না, এটা নির্বাচন করা। তার সহযোগী জিজ্ঞেস করে, স্যার, তাহলে কি খুনি একজন নারী? শেহজাদ একটু থামে, তারপর বলতে থাকে, হ্যাঁ, কণ্ঠে তো তাই মনে হচ্ছে, কিন্তু কণ্ঠ ছদ্মবেশও হতে পারে। হঠাৎ করে ফোনে অজানা নাম্বার সে রিসিভ করে। ওপাশ থেকে কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর সেই মৃদু কণ্ঠ। তুমি খুব কাছে চলে এসেছো অফিসার। তুমি কে বলছো?
ওপাশের হাসিটা নরম হয়, তারপর বলে, তুমি কি মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চাও? তারপর কলটা কেটে যায়। শেহজাদের চোখে স্থির হয়ে যায়। এই প্রথম তার বুকের ভিতর হালকা এক শীতলতা নামে। এখন পর্যন্ত কেউ জানে না খুনিকে, সে কোথায়, কিভাবে, কি করছে। শুধু জানা যাচ্ছে তার হাসির আগে আসে তারপর মৃত্যু। রাত 11:48 পর অন্ধকার, শুধু একটা টেবিল লাইট জ্বলছে। হেডফোন কানে দিয়ে বসে আছে শেহজাদ। বার শুনছে সেই রেকর্ডিং। আপনি কি মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চান, অফিসার? কণ্ঠটা খুব স্বাভাবিক, না তাড়াহুড়ো, না উত্তেজনা, যেন কারো সাথে চা খেতে বসে হালকা কথা বলছে কেউ। চোখ বন্ধ করে সে শব্দের ভিতরে ঢোকার চেষ্টা করে। শ্বাস নেওয়ার শব্দ, পিছনের পরিবেশের শব্দ, ঘড়ির টিকটিক বাতাসের শব্দ, কোনো কিচ্ছুই নেই। একটা স্বাভাবিক পরিষ্কার সাউন্ড। সে হেডফোন খুলে ফিসফিস করে বলে, একটা লাইক কল না, এটা নিয়ন্ত্রিত পরিবেশ। সহকারী নাবিল অবাক হয়ে শেহজাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তার মানেটা কি স্যার? মানে এই ব্যক্তি জানে কিভাবে নিজের উপস্থিতিটা মুছে ফেলতে হয়। স্যার, এটা কি কোনো প্রফেশনাল খুনি? শেহজাদ চুপ থাকে, তারপর বলে, এটা প্রফেশনাল না, এটা ব্যক্তিগত। পরের দিন সিআইডি কনফারেন্স রুমে বড় স্ক্রিনে 4 জন মৃত ব্যক্তির ছবি। মাহি চৌধুরী রাজনীতিবিদ, কামরুল হায়াত সিউড, ফারহান রেজা আরেকজন শিল্পপতি, সবাই সফল এবং সম্মানিত, কিন্তু তাজ টেবুলে আলাদা একটা ফাইল রাখে। ফাইলের ভিতরে গোপন অভিযোগ, নারী নির্যাতনের গুজব, চাকরির প্রলোভন, শোষণের কথা, একজন মডেলের আত্মহত্যার নোট। সব অভিযোগগুলো প্রমাণের অভাবে বন্ধ হয়ে আছে। শেহজাদ ধীরে ধীরে বলে, খুনি ওইসব লোককে নির্বাচন করেছে যারা এই ফাইলে অপরাধী হয়ে বন্দী আছে। তাহলে স্যার, খুনি কি কোনো গোপন প্রতিশোধ নিচ্ছে? হয়তোবা, অথবা ন্যায় বিচার নিজের হাতে তুলে নিয়েছে। হঠাৎ করে শেহজাদ থেমে যায়। তার মনে একটা প্রশ্ন আসে। তাহলে কি এই খুনি এই ভিকটিমদের মধ্যেই কোনো একজন, নাকি কারো হয়ে কাজ করছে সে? শেহজাদ খান সে শুধু একজন সিআইডি অফিসার না, সেও একসময় হারিয়েছে তার নিজের আপন কাউকে। কারণ একজন ক্ষমতাবান মানুষের ব্ল্যাকমেলে মামলাটি চাপা পড়ে যায়, আর সে তখন থেকে বদলে যায়। সে জানে ক্ষমতার কিভাবে অপরাধ ঢেকে দেয়। শেহজাদ রাতে বাসায় একটা ছবি হাতে নিয়ে দেখে ফিসফিস করে বলতে থাকে, একটা সময় ক্ষমতার কাছে ন্যায় বিচার চাপা পড়ে গিয়েছিল। আইনের লোক হয়েও আমি কিছু করতে পারিনি, কিন্তু আইনকে নিজের হাতেও তুলে নিতে পারিনি। কিন্তু এবার খুনি যেন তার আগে কাজ করছে। তাদের ভিতরে এক অদ্ভুত দ্বন্দ্ব। সে কি সত্যি ওই খুনিকে থামাতে চায়, নাকি অন্য কিছু বুঝাতে চায়? হঠাৎ করেই পঞ্চম মৃত্যু। এবারের মৃত্যু ঘরের কোনো ফোন পাওয়া যায় না, শুধু দেওয়ালে লেখা থাকে। তুমি কি ভয় পেয়েছিলে? লাল কালি দিয়ে লেখাটি। মিডিয়া পাগল হয়ে যায়, শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরুষেরা রাতেবেলা অজানা নম্বর এলে ফোন ধরছে না। একটা ঘটনা ছড়িয়ে পড়ে হাসির কণ্ঠ। শেহজাদ দেয়ালটা বারবার পরীক্ষা করছে। লেখাটায় কোনো কাপাকাপি চিহ্ন নেই। এই ব্যক্তি আবেগে কাজ করে না, নিখুঁত পরিকল্পনায় কাজ করে যাচ্ছে। একটি নাইট ক্লাব, শহরের এলিট সমাজ উপস্থিত। শেহজাদ অফিসিয়ালি এসেছে সম্ভাব্য টার্গেট পর্যবেক্ষণ করতে। ঠিক তখনই হলরুম নিস্তব্ধ হয়ে যায়। প্রবেশ করে এক নারী, কালো গাউন, চুলগুলো খোলা, চোখে অদ্ভুত স্থিরতা, মুখে মাস্ক, ধীরে ধীরে হাঁটে। তার হাসিতে নরম, কিন্তু সে হাসিতে যেন কোথাও কিছু লুকানো। শেহজাদ অজান্তেই সেদিকে তাকিয়ে থাকে। নাবিল, স্যার, এই মেয়েটাকে আগে কখনো দেখিনি এই শহরে। তাই, কিন্তু সে যেন সবাইকে চেনে মনে হচ্ছে। নারীটি একে একে সবার সাথে কথা বলে, কিন্তু কাউকে বেশি সময় দেয় না। হঠাৎ তার চোখ যায় শেহজাদের দিকে। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর সেই একটা মুচকি হাসি দেয়। একটা অদ্ভুত হাসি। শেহজাদের বুকের ভিতরটা অজানা কাঁপন। সে নিজেকে সামলে নেয় এবং বলে, ফোকাস শেহজাদ,
আমার কেন মনে হচ্ছে এই নারী কিছু একটা জানে। আর সেই রাতেই ফোন বেজে উঠে তাদের বাসায় অজানা নাম্বার। শেহজাদ ফোনটা রিসিভ করে ও পাশে অজানা নীরবতা। তারপর ধীরে ধীরে কণ্ঠ ভেসে আছে। আজ মনে হয় আপনি খুব চিন্তিত ছিলেন মিস্টার। তুমি কি আমাকে ফলো করছে রে? না, আমি শুধু জানি আপনি কোথাও তাকাচ্ছিলেন। শেহজাদের হৃদয়ে স্পন্দন একটু বেড়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কে? এ কথা বলছো কেন? ওই পাশ থেকে একটা হালকা নরম হাসি। আপনি কি চিন্তিত? আচ্ছা, বাদ দিন। আপনি কি খুনিকে ধরতে চান? তারপরেই কলটা কেটে যায়। শেহজাদ স্থির হয়ে বসে থাকে। এই প্রথম খুনি তার ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়েছে। পরদিন অফিসে এসে একটা তালিকা বানায় সেই নাইট ক্লাবে উপস্থিত সব নারীদের, তাদের ব্যাকগ্রাউন্ড, কিন্তু রহস্যময় নারীটির নাম রেজিস্টার নেই, কোনো আমন্ত্রণপত্র নেই, কোনো ছবি নেই, সিসিটিভিতে দেখা যাচ্ছে না সে ঢুকেছে, কিন্তু বের হবার ফুটেজ নেই। স্যার, তাহলে সে গেল কোথায়? মনে হচ্ছিল সে ছিল, আবার ছিল না। শহর এখন নিঃশব্দ আতঙ্কে ডুবে আছে। কেউ জানে না পরের কলটা কার কাছে যাবে, কেউ জানে না এই রহস্যময় হাসিটা কার, কেউ জানে না সে কেই। শুধু একটা ব্যাপার পরিষ্কার, এটা যেন রহস্যময় একটা শব্দ। তাই আমার মনে হচ্ছে এটা কোনো জিনভূতের কাজ। তা না হলে এমন করে হাওয়া হয় কি করে স্যার? পাগলের মতো কথা বলো না তো। সহকারী নাবিল জিজ্ঞেস করে। মানে স্যার কি বলতে চাইছেন? খুনি কি অদৃশ্য কেউ? কেউ এই ব্যক্তি জানে কিভাবে নিজের উপস্থিতি মুছে ফেলতে হয়? খুনি যেই হোক না কেন, সে খুব ভালো করেই জানে কি করে নিজেকে আড়াল করতে হবে। স্যার, এটা কি কোনো প্রফেশনাল খুনি? শেহজাদ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, না নাবিল, এটা প্রফেশনাল না, এটা ব্যক্তিগত। খুনি শুধু তাদের নির্বাচন করেছে। নাবিল জিজ্ঞেস করে, তাহলে কি স্যার এটা প্রতিশোধ? খুনি কিন্তু তার একটা কাজ সব সময় করে যাচ্ছে। খেয়াল করেছেন স্যার, প্রতিটা মৃত ব্যক্তির পাশে একটা করে ইসমাইল কার্ড পাওয়া যাচ্ছে। শেহজাদ হঠাৎ থেমে যায়। তার মনে একটা প্রশ্ন আসে। তাহলে কি এই খুনি সেই ভিকটিমদের মধ্যে কোনো একজন, নাকি কারো হয়ে কাজ করছে? কিন্তু তার একটা স্ক্রু শুধু সেই কার্ড। এদিকে শহরের মধ্যে আতঙ্ক। পরের মৃত্যুটা যেন একটু অন্যরকম। এইবার মৃত্যুর ঘরে ফোন পাওয়া যায় না, কিন্তু দেওয়ালে লেখা থাকে, আমি আসছি শুধুমাত্র তোমার জন্য। একটার পর একটা খুন, মিডিয়া, প্রশাসন, সবাইকে যেন গোলকধাঁধায় ফেলে দিচ্ছে খুনি। পরের মৃত্যুটায় বড় একটা চিরকুট লেখা ছিল, এই হাসির কণ্ঠ তোমার নাম জানে। হাতের লেখা খুবই স্থির, কোনো কাঁপুনি নেই। এই ব্যক্তি আবেগে কাজ করে না, পরিকল্পনা করেই সব করে। শহরে অন্ধকারের জগৎ। নাইট ক্লাবের ভিতরে আলো আর অন্ধকারে একসাথে নাচছে। লিউন লাইটের নিচে মানুষ, মিউজিক আর গ্লাসের শব্দ, সবগুলি মিলিয়ে এক অদ্ভুত দমবন্ধকর পরিবেশ। শেহজাদ আর তার সহযোগী নাবিল ভিতরে ঢুকলো, চোখে কড়া ফোকাস, হাতের টার্গেট ফাইল। নাবিল একজনের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, স্যার, ইনফরমেশন অনুযায়ী খুনি আজকে এখানে আসতে পারে, কিন্তু স্যার সব মুখেই তো এখানে মাস্কের আড়ালে লুকানো। কি করে খুঁজে বের করব আমরা? ঠিক তখনই মিউজিকটা একটু বদলে যায়। লাল নীল আলো ঘুরে গিয়ে এক কোণায় থেমে যায়, আর সেখানেই সে ছিল। মুখে কালো মাস্ক, লম্বা কালো ড্রেস, চুল খোলা, কাঁধে ছড়িয়ে আছে চুলগুলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, অসাধারণ শান্ত, অদ্ভুত মায়াবী, যেন সে কোনো সাধারণ মানুষ না, বরং অন্ধকারের ভিতর থেকে উঠে আসা এক গল্প। স্যার, অপরূপ সুন্দরী, এ যেন এক অপ্সরী, কিন্তু আগে কখনো দেখিনি কেন স্যার? কিন্তু মনে হচ্ছে সে এখানকার সবাইকে চেনে। নারীটি সবার থেকে একটু আলাদা। মুখোশের আড়ালে তার মুখ, তবুও যেন মনে হচ্ছে তার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। চোখগুলোর মধ্যে অসম্ভব মায়া। ফোকাস, তুই দুর্বল হতে পারিস না। আমার কেন জানি মনে হচ্ছে এই নারী অনেক কিছু জানে। শেহজাদের কণ্ঠটা ঠান্ডা হয়ে আসে। শেহজাদ কয়েক সেকেন্ড তাকিয়ে রইল,
তার ভিতরে অদ্ভুত এক অস্বস্তি, কারণ এই চোখ সে কোথাও যেন দেখেছে। হঠাৎ আরোহী একটু মাথা ঘুরিয়ে তাকালো ঠিক শেহজাদের দিকে। দুজনের চোখ আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। চারপাশের শব্দ যেন হঠাৎ করে দূরে সরে গেল। নাবিল নিচু গলায় বলল, স্যার, আমরা তো এখানে খুনিকে খুঁজতে এসেছি, কিন্তু এ তো দেখছি অপসরি। এ মেয়েটা খুনি হতে পারে না স্যার। শেহজাদ চোখ সরালো না, মেয়েটির দিকে তাকিয়ে নাবিলকে বলে উঠল, এ কি করে খুনি হবে? আর যদি হয় তাহলে সবচেয়ে ডেঞ্জারাস খুনি হবে। আরোহী ধীরে ধীরে এক গ্লাস পানিও হাতে নিল, তারপর খুব আস্তে মাথা নিচু করে হাসল। মাস্কের আড়ালে সেই হাসিটা দেখা গেল না, কিন্তু চোখে তার আভা স্পষ্ট ফুটে উঠল। সেদিন রাতে শেহজাদ বাড়ি ফেরার পর একটি ফোন কল। অফিসার, তোমার চোখে অদ্ভুত রকমের উৎসাহ ছিল। তুমি কি সব জানতে চাও? তুমি তুমি কি করে জানো যে আমি সব জানতে চাই? না, আমি জানি। শুধু তুমি কোথাও তাকাচ্ছিলে, হয়তো খুঁজছিলে কাউকে। শেহজাদের হৃদস্পন্দনটা একটু বেড়ে যায়। কে তুমি? পাশ থেকে একটা হালকা হাসি। আপনি কি নিশ্চিত আপনি খুনিকে ধরতে চান? তারপর কলটা কেটে যায়। শেহজাদ স্থির হয়ে বসে থাকে। স্যার, ওই অদৃশ্য অদ্ভুত নারীটির মধ্যে কোনো একটা রহস্য আছে। কেন যেন মনে হচ্ছে হয়তো বা ওই নারীটি কিছু একটা জানে। ফ্ল্যাশব্যাক। মঞ্চে বসেছিল এক নারী। তার হাসি দেখে অনেকে বলতো এই নারীটিকে বেশি সময় তাকিয়ে থাকলে মানুষ প্রেমে পড়ে যাবে, কিন্তু তার চোখে আনন্দ নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। পাশে বসে আছে তার হবু স্বামী, দেখতে সুদর্শন, শহরের বড় ব্যবসায়ী, প্রভাবশালী, টাকার পাহাড়, কিন্তু তার চোখে নেই ভালোবাসা, আছে শুধু মালিকানা। বিয়ের আসরে বসে কানে কানে বলছিল, আজ থেকে তুমি আমার পুরোপুরি আমার, বুঝেছো নূর? বিয়ে তো ভালোবাসার জন্য হয়, তাই না মাহির? ভালোবাসা তা দুর্বল মানুষের জন্য। এই মুহূর্তেই শুরু হয়েছে তার দুঃস্বপ্ন। বিয়ের প্রথম রাতেই বদলে গেল সব। দরজা বন্ধ, ঠান্ডা দেওয়ালে অপমানের শব্দ। মাহির দেরি করে ঘরে ফিরত, গায়ে অন্য নারীর সুগন্ধ লেগে থাকত। নূর সাহস করে বলে, আমি কি আপনার জন্য যথেষ্ট না? মাহির হেসেছে, হেসে খুব ধীরে তার থুতনি চেপে ধরে বলে, তুমি নিখুঁত, কিন্তু নিখুঁত জিনিস মানুষ ব্যবহার করে, ভালোবেসে না। নূরের চোখ ভিজে উঠে। একদিন সে মাহিরের অফিসে ঢুকে পড়ে। ভুল করে একটা ফাইল পড়ে যায়, উপর থেকে একটা ছবি। এখানে কিশোরী মেয়েদের বন্দি ছবি, লেনদেনের হিসাব, মাদক চালানের তালিকা। নূরের হাত ঠান্ডা হয়ে যায়। সে এটা দেখে বলতে থাকে, না, এটা সত্যি না, এটা হতে পারে না। পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, ও আচ্ছা, সব দেখে ফেলেছো? চোখ দুটো বরফের মতো। তুমি খুব কৌতূহলী হয়ে গেছো নূর। সে রাতটাই ছিল নূরের জন্য খুব ভয়াবহ এক রাত। হঠাৎ করে একটা শব্দ, তাকে একটা গাড়িতে তুলে নেওয়া হয়। পাহাড়ি রাস্তা, অন্ধকার, ঝড়। নূর ভীষণ কান্না করছিল আর বলছিল, প্লিজ, আমি কাউকে বলবো না। এরকম করো না, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। এই শব্দটা যেন মাহির কানেই যায় না। শিকারি গতিটা আরো বাড়িয়ে দেয় আর বলে, তোমার সবচেয়ে বড় ভুল কি জানো? কি আমার ভুল? তুমি কি ভেবেছো এই সব কিছু দেখে ফেলার পর আর সব কিছু জেনে ফেলার পরেও তুমি বাঁচবে? শব্দটা শেষ হতেই হঠাৎ দরজা খুলে যায় আর একটা ধাক্কার শব্দ। নূরের দেহটা ছিটকে পড়ে যায় জঙ্গলে। গাড়ির লাল আলো অন্ধকারে মিলিয়ে যায়। নূরের শেষ অনুভূতি ছিল ভাঙ্গা হাড়ের ব্যথা আর বিশ্বাসঘাতকতার আগুন। তারপর সবকিছু অন্ধকার। 6 মাস পর শহরে আসে এক নতুন নারী। তার নাম আরোহী। কেউ জানে না সে আসলে কে। তার গ্ল্যামার সুন্দর পার্টি থামিয়ে দেয়। পুরুষেরা পাগল হয়ে যায় সে হাসিতে। এই কণ্ঠে বলে তার চোখে এক গভীর রহস্য। একজন ব্যবসায়ী তার প্রেমে পড়ে, আর একজন রাজনীতিবিদ, আরেকজন হচ্ছে ধনী যুবক। একজন ভাবে সে শুধু তার, কিন্তু কেউ জানে না
তার প্রতিটি হাসির পিছনে লুকিয়ে আছে মৃত্যু। নিঃশব্দ, ধীর, অদৃশ্য। আর এইভাবেই শুরু হয় এক প্রতিশোধের মৃত্যু খেলা। অদ্ভুত মৃত্যু ছিল, কিন্তু হঠাৎ করেই যেন ঘুমের মধ্যে শেষ হয়ে যায় সবাই। কেউ বুঝতে পারে না। শহরের মিডিয়াগুলো এই মৃত্যুর নাম দেয় স্মাইল কিলার। আমি খুনি হয়ে জন্মাইনি, মানুষ আমাকে খুনি বানিয়েছে। আমি শুধু তাদের শেষ করেছি যারা কখনো মানুষ ছিল না। রাতটা অদ্ভুত। শহরের উপরে কালো আকাশ ঝুঁকে আছে, যেন সে নিজেও অপেক্ষা করছে কিছু একটা ঘটার। আর সেই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে একজন মানুষ, কালো কোট, ঠান্ডা চোখ, আর এমন এক দৃষ্টি যেখানে ভালোবাসা আর মৃত্যু একসাথে বাস করে। সে শুধু একজন মানুষ না, সে একজন অন্ধকার জগতের ছায়া, একজন ন্যায় বিচারক। সেই ব্যক্তি যার অস্তিত্ব কেউ জানে না, কিন্তু যার উপস্থিতি অনেকের শেষ নিঃশ্বাস হয়ে আসে। নদীর পাশে দাঁড়িয়ে আছে সেই মানুষটির সামনে মাটিতে পড়ে আছে একজন লোক, শহরে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী, নাম রশিদ কাদের। লোকটা কাঁপছে ভয়। রশিদ কাঁপা গলায় বলে, দেখো, আমি জানি না কে তুমি, কিন্তু আমি কিছু ভুল করিনি। প্লিজ আমাকে ছেড়ে দাও। টাকা চাইলে টাকা দেবো, সব সব দিয়ে দিব, আমার যা আছে সব। আদ্রিয়ান ধীরে ধীরে তার পাশে হাঁটু গেড়ে বসলো। তার ঠোঁটে হালকা একটা হাসি, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু শীতলতা। মানুষ সবসময় একটা ভুল করে রশিদ। তারা ভাবে টাকা দিয়ে সব কেনা যায়, ক্ষমতাকে কেনা যায়, জীবন কেনা যায়। সে একটু থামলো, তারপর রশিদের চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটা জিনিস কখনো কেনা যায় না। রশিদ তখন কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, কি জিনিস কেনা যায় না? সেটা হচ্ছে বিচার, ন্যায় বিচার। হঠাৎ পিছন থেকে একটা শব্দ। আদ্রিয়ান ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু সে জানে কেউ তো একজন আছে, কারণ সে অনুভব করতে পারছে ছায়ার ভিতরে আরেকটা ছায়া। একই সময় অন্য পাশে অন্ধকারে ফিরে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, আরোহী। সে চুপচাপ দেখছে, তার চোখে বিস্ময়, কারণ এ প্রথম সে কাউকে দেখছে তার মতো যে বিচার করছে, যে হত্যা করছে, কিন্তু প্রতিশোধের নয়, ন্যায় বিচারের জন্য। আরোহী মনে মনে ফিসফিস করে বলে, কে তুমি আমারই মতন? ফ্ল্যাশব্যাক। অনেক বছর আগের একটা ছোট্ট ছেলে দাঁড়িয়েছিল তার বোনের লাশের পাশে। তার বোন, আদ্রিয়ানের ছোট্ট বোন আয়েশা, যাকে হত্যা করা হয়েছিল নিষ্ঠুরভাবে, কারণ সে ভুল লোকদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেদিন পুলিশ কিছু করেনি, আইন কিছু করেনি, সমাজ কিছু করেনি, শুধু আদ্রিয়ান দাঁড়িয়েছিল, তার ছোট্ট হাত শক্ত করে মুঠো করা। তার চোখে জল ছিল না, ছিল শুধু আগুন। সেদিন সে নিজের সাথে একটা কথা বলেছিল, যদি আইন বিচার না করে তাহলে আমি করব। আমি হব সেই ন্যায় বিচার। বর্তমান। রশিদ কাদের হঠাৎ সুযোগ বুঝে পালানোর চেষ্টা করলো, কিন্তু এক সেকেন্ডের মধ্যে আদ্রিয়ান তার সামনে এসে দাঁড়ালো। এটা অসম্ভব, যা কখনোই তুমি পারবে না। এটা মানুষের পক্ষে সম্ভব না। তো তুমি কি মানুষ না? না, আমি একসময় মানুষ ছিলাম, এখন না। তোদের মতো কিছু মানুষ আমাকে হত্যা করে এখানে নিয়ে এসেছিস। তারপর অন্ধকার থেকে একটা শব্দ, আর সব শেষ। আদ্রিয়ান চারপাশের অন্ধকারের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, তার চোখগুলো সরু হলো। আমি টের পেয়েছি আমি এখানে একা ছিলাম না। সে মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো, আবার নিজের সাথে বলতে থাকলো, সে কি লুকিয়েছিল, কিন্তু শ্বাস বন্ধ করে রাখতে পারেনি। তারপর আদ্রিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে আবার নিচু স্বরে বলে উঠল, আমি বেশ ভালো করে উপলব্ধি করতে পারছি এটা কোনো পুরুষ ছিল না, আমার এই অন্ধকার জগতে এক নারী। আদ্রিয়ান ধীরে ধীরে চারপাশে তাকিয়ে বলল, তুমি লোকাতে পারো, কিন্তু আমার থেকে না। তুমি আমার এই অন্ধকার জগতে কাজ দেখেছ, কিন্তু ভয় পাওনি, এটাই অদ্ভুত। কে তুমি? তুমি আর যাই হও, সাধারণ কেউ নও। রাত 2টা, শহর প্রান্তে একটি পতিতত্ব গুদাম। বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, ভেজা মাটির গন্ধ। একজন লোক দৌড়াচ্ছে প্রাণপণে, তার শ্বাস ভারী, চোখে ভয়, চিৎকার করে বলছে, আমি আমার সব টাকা দিয়ে দেব, প্লিজ আমাকে বাঁচান। আমি আর করব না,
আমি শপথ করছি আমি আর কখনো কোনো মেয়েকে ছুঁয়ে দেখবো না। হঠাৎ তার সামনে এসে যায় কালো হুডি পরা একজন, চোখে শীতল আগুন। সে আর কেউ নয়, আদ্রিয়ান শাহ। লোকটা থেমে যায়, কাঁপতে থাকে। কে তুমি বলো, আমার পিছনে কেন লেগেছো? আদ্রিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, তার কণ্ঠ গভীর, ভারী। তুমি জানো পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা কি? পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো যারা অপরাধ করে তারা ভাবে তাদের অপরাধের কোনো সাক্ষী নেই। আমি তো আমার কাজের কোনো সাক্ষী রাখিনি। তোমরা ভাবো টাকা দিয়ে সত্যিকে কিনে ফেলা যায়, ভাবো ক্ষমতা দিয়ে বিচারককে কিনে নেওয়া যায়, কিন্তু একটা জিনিস ভুলে যাও, অন্ধকার সব কিছুই দেখে ফেলে, আর আমি সেই অন্ধকারের চোখ।